আজ কয়েকদিন ধরেই মেয়েকে বোঝানোর চেষ্টা করছেন ছায়া। মেয়েকে শেখাচ্ছেন কেমন করে স্বামীকে বশে রাখতে হয়। জামাই বিক্রমের হাবভাব তার মোটেও ভালো লাগছে না। যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, রাত 1টা 2টোর সময় বাড়ি ফিরছে, আর সারাক্ষণ ফোনে কার সঙ্গে কথা বলে যাচ্ছে। ওর কাজটাই এরকম মা, চিন্তার কোনো কারণ নেই। মাকে বোঝানোর চেষ্টা করলো সংযুক্তা, কিন্তু ছায়া কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছেন না। আসলে ছায়ার স্বভাবটাই এরকম। আশেপাশের সবাইকে যেচে পড়ে পরামর্শ দিতে যান তিনি। তার মনে হয় তার অনেক অভিজ্ঞতা, সবসময় তাই সেটা তিনি ফলাও করে বলেন আর সবাইকে সদ্বুদ্ধি দেওয়ার চেষ্টা করেন। তিনি বুঝতে পারেন না যে না চাইলে যেচে কাউকে বুদ্ধি দিতে নেই। কোনো কিছুর পরোয়া না করে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার ব্যক্তিগত ব্যাপারে নাক গলিয়ে কিছু না কিছু উপদেশ তিনি দিয়েই ছাড়বেন। ছেলে আর ছেলের বউ তার এই স্বভাবে খুব বিরক্ত। এখন তাই মেয়ের বাড়িতে আছেন তিনি। ব্যাংকে ভালো চাকরি করে দেখে বিক্রমের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন তারা। বিয়ের 1 বছরের মধ্যেই সেই চাকরি ছেড়ে দিয়েছে বিক্রম। তার নাকি প্রথম থেকেই ফটোগ্রাফি করার শখ, তাই এখন আর সে চাকরি না করে ফটোগ্রাফি করবে। ব্যাপারটা শুনে প্রচণ্ড চটে গেছিলেন সংযুক্তার বাবা, কিন্তু বিক্রম কারো কথাতেই তার সিদ্ধান্ত বদলাতে রাজি নয়। সেই থেকে ফটোগ্রাফি করে যাচ্ছে সে। মাস 6 হতে চলল মেয়ের কাছে এসেছেন ছায়া। স্বামী অনেক দিন আগেই মারা গেছেন। মেয়ের কাছে আসার পর থেকেই জামাইয়ের কাজকর্ম দেখে মনে মনে খুব বিরক্ত তিনি। তার আরও বিরক্তি লাগে মেয়েকে দেখে। কোথায় স্বামীর ওপর একটু লাগাম টানবে, কড়া নজর রাখবে, তা নয়, সব কিছু হাসি মুখে মেনে নিচ্ছে। পুরুষ মানুষকে কিছু বিশ্বাস আছে? মেয়ের কানের কাছে সারা দিন নানা রকম উপদেশ দিয়ে যাচ্ছেন তিনি। নিজের মা হলেও মায়ের এই স্বভাবটা নিয়ে মাঝে মাঝে খুব বিরক্ত হয় সংযুক্তা। একদিন ছায়া ঠিক করলেন তিনি নিজেই গোয়েন্দাগিরি করবেন। একমাত্র মেয়ের ভবিষ্যৎ চোখের সামনে নষ্ট হতে দেখতে পারবেন না তিনি। প্ল্যান করে একদিন সন্ধেবেলা একাই বেরিয়ে পড়লেন ছায়া। কায়দা করে মেয়ের কাছ থেকে জামাইয়ের অফিসের ঠিকানাটা নিয়ে নিয়েছেন তিনি। যদিও বিক্রম বেশিরভাগ সময় অফিসের বাইরেই কাজ করে। সারা শহর জুড়েই নাকি তার ক্লায়েন্ট। গত 1 সপ্তাহ ধরে সে রাত 2টো 3টের সময় বাড়ি ফিরছে। বাধ্য হয়ে আজ তাই তার পিছু নিয়েছেন ছায়া। রাত তখন প্রায় 8টা। নামকরা অ্যাডভার্টাইজিং এজেন্সির অফিসে ঢুকে ছায়া দেখলেন বেশ অনেক লোকজন তখনও কাজ করে যাচ্ছে। বিক্রমের কথা জিজ্ঞেস করতেই একটা মেয়ে তাকে জানালো যে বিক্রমের সামনের স্টুডিওতে কাজ করছে। আপনি এখানে বসুন, স্যারের কাজ হয়ে গেলে আপনি ভেতরে যাবেন। কিন্তু ছায়া জানালেন যে ভীষণ আর্জেন্ট একটা ব্যাপার এবং তিনি এখনই বিক্রমের সঙ্গে কথা বলতে চান। মেয়েটাকে প্রায় ঠেলে সরিয়ে দিয়ে রুমের মধ্যে ঢুকে গেলেন ছায়া। ঘাড়টা এদিকে আর একটু ঘোরান, চোখটা নিচে, আর একটু, আর একটু। ক্যামেরায় চোখ রেখে বলল বিক্রম, কিন্তু তবু তার মনটা খুঁতখুত করতে লাগলো। এগিয়ে গিয়ে মডেলের চুলটা একটু সরিয়ে দিতে যাবে, আর ঠিক সেই সময়ে ঝড়ের গতিতে ঘরে ঢুকে এলেন বিক্রমের শাশুড়ি মা। হঠাৎ তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল বিক্রম। হাতটা তখন তার মডেলের অনাবৃত কাঁধে। কি হচ্ছে এখানে? কটমট করে বিক্রমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন ছায়া। ফটোশ্যুট চলছে মা। আপনি এখানে কি করছেন? অবাক হয়ে জিজ্ঞেস করল বিক্রম। ফটোশ্যুট চলছে? এরকম ঘাড়ের ওপর উঠে ফটো তুলছো তুমি? কর্কশ গলায় বললেন ছায়া। এটা একটা স্টুডিও মা,
আর ইনি একজন নামকরা মডেল। আমি ওনার চুলটা একটু সরিয়ে দিচ্ছিলাম শুধু, ভ্যাবাচ্যাকা খেয়ে বলল বিক্রম। কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেলেন ছায়া। বাড়ি ফিরে মেয়েকে একেবারে অস্থির করে তুললেন তিনি। আমি তোকে আগেই বলেছিলাম স্বামীকে একটু নজরে রাখ, দেখলি তো, এই জন্যই বাড়ি ফিরতে মন চায় না বাবুর। ছি ছি। শান্ত হ মা, ফ্যাশন ফটোগ্রাফিতে এটা খুব স্বাভাবিক ব্যাপার। ঠান্ডা গলায় মাকে বললেও মনটা কেমন যেন খুঁতখুত করতে লাগলো সংযুক্তার। বয়স্ক মানুষরা কিছু কিছু ব্যাপার অনেক সময় আগে থেকে বুঝতে পারে। সত্যি বিক্রম কিছু করছে না তো? মা বলেছে মেয়েটা নাকি দেখতে খুব সুন্দরী, আর তার পরনে ছিল খোলামেলা পোশাক। মুহূর্তের জন্য মনটা খারাপ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে সামলে নিল সংযুক্তা। সে তো বিক্রমকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে। এই কাজটা তোমাকে ছাড়তে হবে, পরদিন বিক্রমকে বললেন ছায়া। এরপর বেশ কিছুক্ষণ বিক্রমকে বোঝানোর চেষ্টা করলেন তিনি। বিক্রমের মুখ দেখে সে যে খুব বিরক্ত হচ্ছে বুঝতে পারছিল সংযুক্তা, কিন্তু জামাইয়ের সামনে মাকে কিছু বলা উচিত হবে না বলে চুপ করে থাকলো সে। কয়েকদিন পর মডেল মনামি ফোন করলো বিক্রমকে। দুর্ভাগ্যবশত ফোনটা ধরলেন ছায়া, আর একবারে সোজাসুজি বলে দিলেন যে বিক্রম আর তার সঙ্গে কাজ করবে না, জানিয়ে দিয়েছে। মনামিকে দু চারটে উল্টোপাল্টা কথা শোনাতেও ছাড়লেন না ছায়া। সেদিন রাতে অফিস থেকে ফিরে সংযুক্তার ওপর খুব চেঁচামেচি করল বিক্রম। মনামি নাকি আর তাদের এজেন্সির সঙ্গে কাজ করবে না, জানিয়ে দিয়েছে। কড়া গলায় বলে দিল বিক্রম যে এর পরও যদি শাশুড়ির এরকম অনধিকার চর্চা দেখে তাহলে সে কিছুতেই তাকে এই বাড়িতে থাকতে অ্যালাউ করবে না। বিক্রম বেরিয়ে যেতেই মাকে বকল সংযুক্তা। তোমার এই উদ্ভট কাজের জন্য বিক্রমের কাজের কত ক্ষতি হয়ে গেল তুমি জানো? ছাড় তো, ওই তো কাজ, ব্যাংকের চাকরি দেখে বিয়ে দিলাম, সেই চাকরি ছেড়ে উনি ফটোগ্রাফি করছেন। মা, বিক্রম ওই অ্যাড এজেন্সির মালিক, ফটোগ্রাফিটা ওর শখের বলে ও নিজে কাজটা করে। কোনো চাকরি থেকেই এত টাকা ইনকাম করা সম্ভব হতো না। যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলতে যাও, বলে নিজের কাজে চলে গেল সংযুক্তা। আপাতত তখনকার মতো চুপ করে গেলেন ছায়া। মেয়েকে বোঝাতে পারলেন না বলে মন খারাপ হয়ে গেল তার। ধুত্তেরি বলে উঠে বাড়ির বাইরে চলে এলেন তিনি। বাইরে এসে দেখলেন পাশের বাড়ির বউটা গাছে জল দিচ্ছে। কি গো রমা, কেমন আছো? ভালো আছি মাসিমা। বরের ফোন পেলে? না, এখনও করেনি। এর মধ্যেই গেট খুলে পাশে রমার বাড়িতে চলে এলেন ছায়া। বেশ কয়েকদিন এখানে আছেন বলে আশেপাশের লোকজনের সঙ্গে ভালোই আলাপ পরিচয় হয়ে গেছে তার। রমা মেয়েটা বেশ হাসি খুশি, একাই থাকে। বর অফিসের কাজে বাইরে গেছে, কিন্তু আজ দুদিন হলো বরের কোনো ফোন পাচ্ছে না সে। কথাটা আগের দিন গল্পচ্ছলে জানিয়েছিল সে ছায়াকে। আমার কিন্তু অন্য কথা মনে হচ্ছে। সত্যিই অফিসের কাজে গেছে নাকি অন্য কোথাও গেছে কে জানে। আমার এক পরিচিতর সঙ্গে এরকম হয়েছিল, প্রায়ই অফিসের কাজে যাচ্ছে বলে বাইরে চলে যেত। আসলে তো মেয়ে নিয়ে ফুর্তি করতে যেত, বুঝেছ তো। কথাটা বলতে বলতেই চেয়ারে জাঁকিয়ে বসলেন ছায়া। হ্যাঁ, এরকম যে একেবারে হয় না তা নয়, তবে আমার বড় ওরকম মানুষ নয়, হয়তো কাজের চাপে করতে পারছে না। তুমি বড্ড সরল মনের মেয়ে রমা, তাই এত সহজে এরকম বলতে পারছো। তোমার মতো মেয়েরাই সহজে ঠকে যায়। দাঁড়াও, আমার বন্ধুর ছেলে তো হায়দ্রাবাদে থাকে, ওকে খোঁজ নিতে বলছি। কোনো দরকার নেই মাসিমা, অফিস থেকে বলেছে এখন একটা কাজে ব্যস্ত আছে, চিন্তার কোনো কারণ নেই।
এরপর আরও কিছুক্ষণ খোশ গল্প করে চা খেয়ে সেখান থেকে চলে গেলেন ছায়া। পর তিনি হন্তদন্ত হয়ে রমার বাড়িতে এসে তিনি জানালেন যে তার পরিচিত ছেলেটি নাকি খোঁজ নিয়ে জেনেছে রমার হাজব্যান্ড এখন ওই অফিসে নেই। গেছিল বটে কয়েকদিন আগে, কিন্তু এখন ফিরে এসেছে। কথাটা শুনে ক্ষণিকের জন্য হলেও একটু চিন্তিত হয়ে পড়ল রমা। নিখিলের ওপর তার অগাধ বিশ্বাস, কিন্তু এটাও ঠিক পুরুষ মানুষদের কোনো ভরসা নেই। মতিগতি পাল্টাতে আর কতক্ষণ। ছায়াকে কিছু বুঝতে না দিলেও বুকের মধ্যেটা একটা অজানা আশঙ্কায় কেমন যেন করতে লাগলো তার। এর 7-8 দিন পর সকালবেলাতেই বাইরে খুব হইচই শুনে দরজা খুলে দেখতে গেল সংযুক্তা। সঙ্গে সঙ্গে রমার হাজব্যান্ড নিখিল ঘরে ঢুকে এলো। কোথায় উনি? ডাকুন ওনাকে, বলে আস্ফালন করতে লাগলো সে। অনেক কষ্টে তাকে শান্ত করে কি হয়েছে জানতে চাইল বিক্রম। নিখিল জানালো যে অফিসের কাজে হায়দ্রাবাদ গেছিল সে। সেখানে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয় তার। 6 দিন হসপিটালে থাকতে হয় তাকে। অ্যাক্সিডেন্টে জ্ঞান হারানোর আগে সঙ্গে থাকা কলিগকে সে নির্দেশ দেয় যাতে তার বাড়িতে খবরটা জানানো না হয়। তার মা গুরুতর অসুস্থ, স্ত্রী প্রেগনেন্ট, এখানে একা থাকে। অফিস থেকে রমাকে জানানো হয় যে নিখিল কাজে ব্যস্ত আছে এবং সময় হলে নিশ্চয়ই সে যোগাযোগ করবে। সেই সময় রমার মাথায় নানা রকম উল্টোপাল্টা কথা ঢোকাতে থাকেন ছায়া, এমনকি ভুলভাল খবরও দেন। প্রথমে খুব একটা বিচলিত না হলেও ধীরে ধীরে ভেঙে পড়ে রমা, আর তাকে আরও উস্কানি দিয়ে যান ছায়া। ছেলেরা যে এভাবেই মেয়েদের দুর্বলতার সুযোগ নেয় সেটা বোঝাতে থাকেন। সন্দেহের বশে এখন বাবার বাড়ি চলে গেছে রমা। নিখিলকে ডিভোর্স দিতে চাইছে। আর সব শুনে নিখিলের মার হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে ভর্তি তিনি। এই পাড়াতে হয় আমি থাকবো নয় উনি, বলল নিখিল। ততক্ষণে কাছুমাছু মুখ করে দরজার পেছনে এসে দাঁড়িয়েছেন ছায়া। এদিকে এসো মা, প্রচণ্ড রেগে ডাক পারল সংযুক্তা। এত কিছু হয়ে গেছে সে তো ঘুণাক্ষরেও টের পায়নি। মা তাকে কিছু জানায়নি। প্রতিবেশীর কাছ থেকে এরকম অভিযোগ পাওয়া তো খুবই অপমানজনক। আচ্ছা ঠিক আছে, উনি হয়তো বুঝতে পারেননি যে এরকম কিছু হয়ে যাবে। বয়স্ক মানুষ হিসেবে ক্ষমা করে দিন, হাত জোড়ো করে বলল বিক্রম আর সংযুক্তা। চলে গেল নিখিল। মাথায় হাত দিয়ে বসে পড়ল বিক্রম আর সংযুক্তা। দূর থেকে সব কিছু দেখে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করল ছায়ার। তিনি তো সত্যিই কারো ক্ষতি চাননি, একটু সদ্বুদ্ধি দিতে গিয়েছিলেন শুধু। মনে মনে ঠিক করে নিলেন তিনি আর কোনো দিন কাউকে সদ্বুদ্ধি দিতে যাবেন না। আর কালকেই মেয়ের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে যাবেন তিনি। তার জন্য মেয়ে জামাইকে কারো সামনে লজ্জা পেতে হবে, এটা তিনি সহ্য করতে পারবেন না।